হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমরা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ধাপ এখন তোমাদের সামনে তুলে ধরব। 2. ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতি বা দ্বিগুণ ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতি বা হ্রাসকৃত মূল্য পদ্ধতি বা পুস্তক মূল্য পদ্ধতি। যে পদ্ধতিতে সম্পদের পুস্তক মূল্য বা বুক ভ্যালু বা হ্রাসকৃত মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট শতকরা হারে অবচয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তাকে ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতি বলা হয়। পুস্তক মূল্য সমান সমান সম্পদের ক্রয় মূল্য মাইনাস অবচয় সঞ্চিতি, এটা হলো পুস্তক মূল্য। ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতিতে শতকরা হার নির্ণয় পদ্ধতি, অর্থাৎ সরল রৈখিক পদ্ধতির অবচয় হারের দ্বিগুণ। সূত্রটি আমি বুঝিয়ে বলছি। বার্ষিক অবচয় সমান সমান 100%, নিচে আনুমানিক আয়ুষ্কাল গুণন 2। এই জন্য একে দ্বিগুণ পদ্ধতি বলা হয়। 3 নম্বর হলো উৎপাদন একক পদ্ধতি। যে পদ্ধতিতে সম্পদের অবচয়যোগ্য মূল্যকে সম্পদের আয়ুষ্কালে সম্ভাব্য মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি অবচয় খরচ নিরূপণ করে বার্ষিক উৎপাদনের পরিমাণ দ্বারা গুণন করে অবচয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তাকে অবচয় নির্ধারণের উৎপাদন একক পদ্ধতি বলে। সূত্রটা বলছি। বার্ষিক অবচয় সমান সমান উপরে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, নিচে সম্ভাব্য মোট উৎপাদনের পরিমাণ গুণন সংশ্লিষ্ট বছরে উৎপাদনের পরিমাণ। এখন আমি বলছি 4 নম্বর বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। যে পদ্ধতিতে সম্পদের অবচয়যোগ্য মূল্যকে এর আয়ুষ্কালের বর্ষ সংখ্যার মোট যোগফল দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে মানের নিম্নক্রম অনুসারে সাজানো সংশ্লিষ্ট বছরের সংখ্যা দ্বারা গুণন করে অবচয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তাকে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি বলা হয়। যে সকল সম্পদ দ্রুত অকেজ হওয়ার সম্ভাবনা থাকে সে সকল সম্পদের ক্ষেত্রেও এ পদ্ধতি অবলম্বন করা যায়, তবে যে সকল সম্পদে প্রাথমিকভাবে বেশি সুবিধা পাওয়া যায় সেই ক্ষেত্রে এই পদ্ধতি বেশি উপযোগী। সূত্র: বার্ষিক অবচয় সমান সমান ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন উপরে মোট আয়ুষ্কাল মাইনাস বিগত বছরের সংখ্যা, নিচে বর্ষ সংখ্যার সমষ্টি। এখন বর্ষ সংখ্যার সমষ্টির সূত্রটা হলো n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, বা বর্ষ সংখ্যার সমষ্টির মাধ্যমে আমরা এটা বের করতে পারি। যেমন আয়ুষ্কাল যদি 5 বছর হয় তাহলে আমরা প্রথম বছর 1, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছর 3, চতুর্থ বছর 4, পঞ্চম বছর 5, এইভাবে মোট সংখ্যা যোগ করে 15-র মাধ্যমেও 15 বের হয়। এর মাধ্যমে আমরা বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে পারি। এছাড়াও নিম্নে অনেকগুলো পদ্ধতি আছে। মূলত আমরা উপরের 4টি পদ্ধতি অনুযায়ী আমাদের সিলেবাসে অঙ্ক থাকবে, কিন্তু তাছাড়াও বিভিন্ন পদ্ধতি আমাদের জানতে হয়। সেই পদ্ধতিগুলো আমি বলছি। 5 নম্বর হলো বার্ষিক বৃত্তি, 6 নম্বর প্রতিপূরক তহবিল পদ্ধতি, 7 নম্বর বিমা পদ্ধতি, 8 নম্বর পুনঃমূল্যায়ন পদ্ধতি, 9 নম্বর যন্ত্রঘণ্টা হার পদ্ধতি, 10 ক্ষয় অনুপাত পদ্ধতি, 11 মেরামতি সঞ্চয় পদ্ধতি, 12 মাইলেজ পদ্ধতি ইত্যাদি। এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সে পদ্ধতির নাম হলো গতিবর্ধক বা তড়িৎ অবচয় পদ্ধতি। 1981 সালে আমেরিকায় সর্বপ্রথম এই পদ্ধতি চালু করা হয়। প্রথম বছরগুলিতে সম্পদ থেকে সর্বাধিক সেবা পাওয়া যায় বিধায় এই বছরগুলিতে অবচয় বেশি ধার্য করা বাঞ্ছনীয়। এ যুক্তিতে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এখন আমি সরল রৈখিক এবং ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতির মধ্যে পার্থক্য তুলে ধরব।
1 নম্বর পার্থক্য সংজ্ঞাগত পার্থক্য, 2 অবচয় ধার্য উপযোগী মূল্য, 3 ভগ্নাবশেষ মূল্য, 4 অবচয়ের পরিমাণ, 5 মূল্য অনুমান, 6 প্রয়োগ ক্ষেত্র, 7 অবচয়ের হার, 8 স্বীকৃতি, 9 কার্যকর জীবন ইত্যাদি। এখন আমি বিভিন্ন সম্পদের অবচয় ধার্যের পদ্ধতিগুলো আলোচনা করব। সকল কারবারে একই ধরনের সম্পদ ব্যবহৃত হয় না, তাই সম্পদের অবচয় ধার্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সম্পদের উপর অবচয় ধার্যের ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। 1 ভূমি, যেমন ভূমির উপর অবচয় ধার্য করা হয় না, কাজেই এটার উপর কোনো পদ্ধতি নাই। 2 সুনাম, ইজারা সম্পত্তি, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব ইত্যাদিতে স্থিরকৃতি পদ্ধতি ব্যবহার হয়, কারণ আয়ুষ্কাল নির্ধারণ করা যায়। 3 দালান কোঠা, কলকব্জা ও যন্ত্রপাতি, আসবাবপত্র ও সরঞ্জাম এই ক্ষেত্রে ক্রমহ্রাসের পদ্ধতি ব্যবহার উপযোগী, কারণ এ সকল সম্পদের প্রথম দিকে সর্বাধিক সেবা পাওয়া যায়। 4 লগ্নি বা বিনিয়োগের উপর পুনর্মূল্যায়ন পদ্ধতি ব্যবহার উপযোগী, কারণ সময়ের ব্যবধানে বিনিয়োগের বাজার মূল্য পরিবর্তিত হয়। 5 খুচরা যন্ত্রপাতির ক্ষেত্রে পুনর্মূল্যায়ন পদ্ধতি উপযোগী, কারণ সহজেই পুনর্মূল্যায়ন করে সঠিক তথ্য পাওয়া যায়। 6 গবাদি পশুর ক্ষেত্রে পুনর্মূল্যায়ন পদ্ধতি উপযোগী, কারণ পুনর্মূল্যায়ন করে সহজে গবাদি পশুর সঠিক তথ্য বের করা যায়। এখন আমি স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদের অবচয় ও স্থায়ী সম্পদ বিক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ সম্বন্ধে আমি বলবো। অবচয়কে হিসাবভুক্ত করার জন্য 2টি পদ্ধতি চালু রয়েছে। 1 প্রচলিত পদ্ধতি, 2 হলো আধুনিক পদ্ধতি। প্রচলিত পদ্ধতি অবচয়ে জাবেদা হবে। প্রচলিত পদ্ধতিতে আমরা যে জাবেদাটা করে থাকি, অবচয় হিসাব ডেবিট, সম্পদ হিসাব ক্রেডিট। আধুনিক পদ্ধতিতে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। অর্থাৎ সনাতন পদ্ধতিতে সম্পদ থেকে অবচয় সরাসরি বাদ দেওয়া হয়, কিন্তু আধুনিক পদ্ধতিতে সঞ্চিতি রাখা হয় এবং এই অবচয় সঞ্চিতির ব্যালেন্সগুলোকে উদ্বৃত্তপত্রের সম্পদ পার্শ্বে সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো হয়। এখন আমি কিছু জাবেদা তুলে ধরব। যেমন 1 নগদে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2 চেকে স্থায়ী সম্পদ ক্রয় করা হলে জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 3 ধারে স্থায়ী সম্পদ ক্রয় করা হলে জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। 4 সম্পদ আনয়ন, ভ্যাট, সংস্থাপন শুল্ক ইত্যাদি ব্যয় হলে তার জন্য জাবেদা হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5 সম্পদের ধার্যকৃত অবচয়ের জন্য জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 6 অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা হবে আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। 7 সম্পদ যদি লাভে বিক্রয় করা হয় নগদে, সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, সম্পদ হিসাব ক্রেডিট ক্রয় মূল্য হিসাবে, আর বিক্রয়জনিত লাভ ক্রেডিট। 8 সম্পদ ক্ষতিতে যদি বিক্রয় করা হয় নগদে, সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, সম্পদ হিসাব ক্রেডিট ক্রয় মূল্য হিসাবে। 9 নম্বরে আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ পণ্য যদি বিক্রি করে ফেলি নগদে, সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট। এখন আমি স্থায়ী সম্পদ ঐতিহাসিক মূল্যে বা ব্যয়ে লিপিবদ্ধকরণের
কারণ তুলে ধরব। 1. সম্পদ অর্জনের তারিখ ঐতিহাসিক প্রমাণ বহন করে। 2. ঐতিহাসিক ব্যয় হলো প্রকৃত ব্যয় এবং এটি কোনো কাল্পনিক ব্যয় নয়, তাই এটি নির্ভরযোগ্য। 3. প্রকৃত লাভ বা ক্ষতি নির্ণয়ের লক্ষ্যে প্লান্ট সম্পদ বিক্রয়কালে ঐতিহাসিক ব্যয়কে বিবেচনা করা হয়। ইত্যাদি কারণে স্থায়ী সম্পদ ঐতিহাসিক মূল্যে বা ব্যয়ে লিপিবদ্ধকরণ করা হয়। এখন আমি প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা তুলে ধরব। যে সব সম্পদ প্রাকৃতিক প্রদত্ত এবং যা আহরণ বা উত্তোলনের সাথে সাথে এর পরিমাণ হ্রাস পেতে থাকে, সে ধরনের সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি তেল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ। এই সমস্ত সম্পদ যতটুকু উত্তোলন বা ব্যবহার করা হয় ততটুকু নিঃশেষকরণ হয়, অর্থাৎ খনিজ সম্পদের অনুসন্ধান কাজের ব্যয় সমূহকে মূলধনায়িত করে খনিজ সম্পদের মূল্য বৃদ্ধি পায়। এখন আমি প্রাকৃতিক সম্পদের নিঃশেষকরণ বা শূন্যকরণ বলতে কী বোঝায় সে ব্যাপারে বলবো। প্লান্ট সম্পদের ক্ষেত্রে যেমন কোনো অবচয় ধারণাটি জড়িত, তেমনি প্রাকৃতিক সম্পদের সাথে নিঃশেষকরণ বা ডিপ্লেশন বিষয়টি জড়িত। ব্যাপক অর্থে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বা উত্তোলনের জন্য কোনো হিসাবকালে উক্ত সম্পদের যে অংশ খরচ হিসেবে গণ্য করা হয় তাকে নিঃশেষকরণ বলে। এখন আমি নিঃশেষ খরচ নির্ধারণ সম্বন্ধে ধারণা দিব। প্রাকৃতিক সম্পদের ডিপ্লেশন নির্ধারণে 3টি ধাপ অনুসরণ করা হয়। 1. নিঃশেষকরণ ভিত্তি বা মোট ব্যয় নির্ধারণ। 2. একক প্রতি নিঃশেষকরণ খরচ বা শূন্যকরণ হার নির্ণয়। 3. ব্যবহৃত এককের ভিত্তিতে নিঃশেষকরণ খরচ নির্ধারণ। 1. নিঃশেষকরণ ভিত্তি বা মোট ব্যয় নির্ধারণ কি এটা আমরা বলবো। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের কতটুকু শূন্যকরণ করা হবে তাকে শূন্যকরণের ভিত্তি বলে। এই ভিত্তি নির্ধারণে মূলত 4 ধরনের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়, যথা 1. অর্জন ব্যয়, অর্থাৎ সম্পদের ক্রয় বাবদ বা ইজারা গ্রহণ বাবদ যে ব্যয় হয় তাকে অর্জন ব্যয় বলা হয়। 2. অনুসন্ধান ব্যয়, প্রাকৃতিক সম্পদ খুঁজে পেতে যে ব্যয় হয় তাকে অনুসন্ধান ব্যয় বলে। 3. উন্নয়ন ব্যয়, প্রাকৃতিক সম্পদকে উত্তোলনযোগ্য করার জন্য যে প্রস্তুতিমূলক ব্যয় হয় তাকে উন্নয়ন ব্যয় বলা হয়। উদাহরণস্বরূপ টানেল বা কূপ খনন ইত্যাদি। 4. পুনর্নির্মাণ ব্যয়, প্রাকৃতিক সম্পদ আহরণ বা উত্তোলনের পর সেখানে স্বাভাবিক প্রাকৃতিক অবস্থা ফিরিয়ে আনার জন্য যে ব্যয় সংগঠিত হয় তাকে পুনর্নির্মাণ ব্যয় বলা হয়। এখন আমি একক প্রতি নিঃশেষকরণ খরচ বা শূন্যকরণ হার নির্ণয় বলবো। প্রাকৃতিক সম্পদের মোট ব্যয় থেকে যদি কোনো ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু থাকে তা বাদ দিয়ে প্রত্যাশিত মোট উত্তোলনযোগ্য একক দিয়ে ভাগ করে একক প্রতি নিঃশেষকরণ খরচ বা শূন্যকরণ হার নির্ণয় করা হয়। অর্থাৎ সূত্রের মাধ্যমে বলছি। সূত্র: একক প্রতি নিঃশেষকরণ খরচ সমান সমান উপরে মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য নিচে উত্তোলনযোগ্য একক। এর মাধ্যমে আমরা একক প্রতি নিঃশেষকরণ পাবো। দ্বিতীয় ধাপের জন্য সবাইকে ধন্যবাদ। এরপর আমি তৃতীয় ধাপ ধরব।